মজুরি সমন্বয়ের পর কাজে ফিরছেন পোশাক শ্রমিকরা। সাভার, আশুলিয়া ও গাজীপুরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। মজুরি কাঠামোর 6টি গ্রেড সংশোধন করে পোশাক শ্রমিকদের বেতন বাড়ানোর ঘোষণার পর সকালে আশুলিয়ায় পোশাক শ্রমিকরা কাজে ফিরতে শুরু করলেও কয়েকটি কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েও পরে বের হয়ে যান। অপ্রীতিকর অবস্থা এড়াতে জামগড়া ও নরসিংহপুর এলাকায় 4টি কারখানায় একদিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গতকাল বিকেলে সরকার, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের বৈঠকে মজুরি কাঠামো সমন্বয় করা হয়। এরপর সকাল থেকে কারখানায় ফিরতে শুরু করেন পোশাক শ্রমিকরা। শ্রমিকরা বলছেন, নতুন মজুরি কাঠামো পুরো প্রত্যাশা পূরণ করেনি। সরকার ও মালিকদের আরও শ্রমিক বান্ধব হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। এছাড়া বিভিন্ন কারখানার বকেয়া বেতন দ্রুত পরিশোধের দাবি জানিয়েছেন শ্রমিকরা। মজুরি কাঠামো নিয়ে গত সপ্তাহ জুড়ে বিক্ষোভ হয়। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। নিরাপত্তার কারণে বন্ধ করা হয় অনেক কারখানা। পুরা বাংলাদেশে কম বেশি বেতন বাড়ছে, কিন্তু আমাদেরটা মানে না বাড়ে, আরো বেসিক কমাইতেছে। বেসিক তো বাড়াইতেছে না, মূল বেতনও বাড়াইতেছে না, শুধু আমাদেরকে ভাতা টাতা হাবি যাবে এগুলো দিয়ে বাড়াইছে বেতন। আমাদের সরকারের কাছে একটাই দাবি যে আমাদের যে বেতন আছে তার যে কিছু বৃদ্ধি করে দেয়। সকাল থেকে সাভারের পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। বাইপাল মোড়ে রয়েছেন আমাদের সহকর্মী শফি মাহমুদ, তিনি সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। শফি, পোশাক শ্রমিকরা কারখানায় ফিরতে শুরু করেছেন, কি পরিস্থিতি সেখানে জানতে চাই, এবং সেই সঙ্গে কয়েকটি কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়ে পরে বের হয়ে গেছেন কেন, কি তথ্য রয়েছে? জি, আমরা জানি যে সকাল থেকেই শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। এর আগেও আমরা বলেছি, এর আগের সময়গুলোতে আমরা জানিয়েছি। তো কিছু কারখানাতে সামান্য সমস্যা হয়েছে। সমস্যাগুলি এই ধরনের যে শ্রমিকরা প্রথমে কাজে যোগ দিয়েছে। আমরা জানতে পেরেছি যে জামগড়া এবং নরসিংহপুর এলাকাগুলিতে 4-5টা ফ্যাক্টরিতে সকালে শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পর তারা পাঞ্চ করার পর তাদের ভিতরে কিছু অজ্ঞাত বলতে পারি অথবা অবহেলাজনিত কারণে হোক, তারা খবর জানে না, তারা জানতে পারেনি যে বেতন আসলে কতটা বৃদ্ধি করেছে। তাদের এই সব সমস্যার কারণে তারা না বুঝে কারখানা থেকে বের হয়ে যায়। তো কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলার পর কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা আসলে শ্রমিকদের বোঝানোর চেষ্টা করেছেন, তবে কিছু শ্রমিক তারা না বুঝেই কাজ ছেড়ে বের হয়ে যায়। তো এই নিয়ে শ্রমিকরা কাজ ছেড়ে বের হয়ে গেলেও তারা আসলে কোনো ধরনের বিক্ষোভ বা কোনো ধরনের সহিংস আন্দোলনে যায়নি। আর এদিকে আমরা সকালবেলা গতকালকের একটি ঘটনা নিয়ে, সাভারের হেমায়েতপুর এলাকায় এক শ্রমিক নিহত হওয়ার ঘটনা নিয়ে সকালে কিছুটা অবরোধ ছিল, যেটা নিয়ে এক ধরনের গুজব ছড়িয়েছিল যে শ্রমিকরা আন্দোলনে নেমেছে। তো এই বিষয়টা নিয়ে যখন আমরা পুলিশ কর্তৃপক্ষের সাথে কথা বলি, তারা আমাদেরকে জানিয়েছেন যে সেটা একটা ভিন্ন ঘটনা ছিল। যে ঘটনাটাকে পুঁজি করে কিছু লোক আজকের সড়কে নেমে এসেছিল। পরবর্তীতে তাদেরকে যখন প্রকৃত কারণটা বোঝানো গেছে, তারা সড়ক ছেড়ে চলে গেছে। আর এই বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যেন আমরা আসলে গুজবে কান না দেই, এবং জনসাধারণকেও এটা জানাই যেন কোনো ধরনের গুজবে তারা কান না দেয়। আর এই সমস্যাগুলি বাদ দিলে আমরা দেখতে পাই যে সাভার, আশুলিয়ার অন্যান্য প্রায় সবগুলো ফ্যাক্টরিতে এখন কাজ করছে। শ্রমিকরা স্বাভাবিকভাবেই তাদের কর্মক্ষেত্রে কাজ করে যাচ্ছেন। আমরা দুপুরের দিকেও দেখেছি যে তারা বরাবরের মতো অন্যান্য দিন তারা যেভাবে স্বাভাবিকভাবে কাজকর্ম সেরে দুপুরবেলা তাদের খাবার খেয়ে আবার কাজে ফিরে যেতেন, আজকেও ঠিক তেমনটি ঘটেছে। এছাড়া আসলে সাভার, আশুলিয়ায় এখন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খল ঘটনা ঘটেনি। জি শফি, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বাইপাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফি মাহমুদ। চলে যাচ্ছি পরের খবরে। প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপের এজেন্ডা বুঝে অংশগ্রহণের বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে সিলেট হজরত শাহজালালের মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। জামায়াত ইস্যুতে ঐক্যফ্রন্টে কোনো বিভেদ নেই বলেও দাবি করেন মির্জা ফখরুল। ভোটের দিন সহিংসতায় নিহত ছাত্রদল নেতা সোহেলের পরিবারকে সহমর্মিতা জানাতে সিলেট যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঐক্যফ্রন্ট নেতা আসম আব্দুর রব, কাদের সিদ্দিকী ও সুব্রত সাহা। এই সংলাপ যদি গতবারের মতো সংলাপ হয় তাহলে সেই সংলাপ কখনোই অর্থবহ হবে না। আর তাছাড়া সংলাপের এজেন্ডাটা কি, উনি যে সংলাপের কথা বলছেন সেটা এজেন্ডা কি? আমাদের এজেন্ডা তো একটা, এই নির্বাচনকে বাতিল করতে হবে, পুনরায় নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন দিতে হবে, জনগণের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নজিরবিহীন বিপর্যয়ের পর জাতীয় ঐক্যফ্রন্ট ছাড়তে বিএনপির ভেতরে বাইরে চাপ বাড়ছে।
20 দলীয় জোটের প্রধান সমন্বয়ক অলি আহমেদ বলছেন, জনবিচ্ছিন্ন ব্যক্তিদের সঙ্গে জোট করে রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর সুযোগ নেই। এদিকে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেনের বক্তব্যে আওয়ামী লীগের কথাই প্রতিধ্বনিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ। ভোটের প্রায় 2 সপ্তাহ পর জামায়াতে ইসলামীকে সঙ্গে নিয়ে নির্বাচনে অংশ নেওয়া ভুল ছিল বলে স্বীকার করেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। পাশাপাশি অপরাধী সংগঠনটির সঙ্গ ছাড়তে বিএনপিকে চাপ দেওয়ার কথাও জানান তিনি। জামাতকে নিয়ে আমরা রাজনীতি কোনোদিন করার কথা চিন্তাও করি নাই, ভবিষ্যতে এই ব্যাপারে একদম পরিষ্কার যে জামাতকে নিয়ে আমরা করব না। এই বক্তব্যের সমালোচনা করে বিএনপি ও 20 দলীয় জোটের নেতারা বলেন, জামায়াতের সঙ্গে সম্পর্ক রাখা না রাখা নিয়ে বাইরের কারো পরামর্শের প্রয়োজন নেই। তিনি যে সেই দলের সদস্য ছিলেন সেটি কথা শুনলেই বোঝা যায়। বিএনপিকে কি করতে হবে সেটির জন্য বাইরের কারো উপদেশ গ্রহণ করার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। যে 20 দলীয় জোট থাকার পর অন্য কোনো জোটে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। আমি তো মনে করি না তাদের প্রেশার ক্রিয়েট করার মতো এরকম কোনো শক্তি আছে, কারণ তাদের কোনো দলীয় কোনো অবস্থান নেই। এটা যদি করতে হয় বিএনপিকে করতে হবে। বিএনপি যদি চায় জামাতের সাথে থাকবে না, তাহলে সেটা সম্ভব। 2 জোটে থাকা না থাকার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বিএনপিকে সময় দেওয়া হয়েছে বলে জানান 20 দলীয় জোটের প্রধান সমন্বয়ক। বিএনপিকেও সিদ্ধান্ত নিতে হবে, দুই দিকে সংসার করা ঠিক হবে না একদিকে আইসা কনসলিডেট করবে। আমরাও বিএনপিকে সময় দিচ্ছি, বিএনপিও চিন্তা করুক। যে সমস্ত ব্যক্তিরা কখনো রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল না, তাদের সাথে সম্পৃক্ত হয়ে কতদূর কি করা যাবে সেটাও বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে। জামায়াত বিতর্ক নির্বাচনে ভরাডুবি আর ঐক্যফ্রন্টের সঙ্গে সম্পর্ক নিয়ে 20 দলে বিশ্লেষণ চলছে বলে জানান কল্যাণ পার্টির চেয়ারম্যান। প্রথম কাজ হলো চিন্তা করা, আত্মসমালোচনা করা। এটা নিশ্চয়ই হবে। এখন এটা একটা বিপর্যয়, যার জন্য 20 দলীয় জোট বা বিএনপি হয়তোবা মানসিকভাবে প্রস্তুত ছিল না, হয়তোবা ছিল না। এবার কৌশলে ভুল করলে বিএনপির সামনে আরও বিপদ অপেক্ষা করছে বলে সতর্ক করেন 20 দলীয় জোটের শরিকরা। নাদিম মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। ভুয়া টেন্ডারের মাধ্যমে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের বাজেট বিভাগের সহকারী পরিচালক ডাক্তার আনিসুর রহমানকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। এদিকে অবৈধ সম্পদ অর্জন সহ দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব রক্ষণ কর্মকর্তা আফজাল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সকালে দুদক কার্যালয়ে ডাক্তার আনিসুর রহমানকে জিজ্ঞাসাবাদ করেন সংস্থাটির উপপরিচালক শামসুল আলম। এ সময় তাকে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টের ফটোকপি, নিজ ও পরিবারের সদস্যদের নামে অর্জিত স্থাবর অস্থাবর সম্পদের বিবরণ ও আয়কর রিটার্নের ফটোকপি নিয়ে আসতে বলা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, স্বাস্থ্য অধিদপ্তরে সিন্ডিকেট করে দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেন তিনি। এদিকে দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব রক্ষণ কর্মকর্তা আফজাল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, 2টি জাতীয় সংবাদপত্রের প্রতিবেদনে দেশে ও দেশের বাইরে আফজাল হোসেনের নামে আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। গণমাধ্যমের সংবাদ পর্যালোচনার পর দুর্নীতির দায়ে তাকে বরখাস্ত করা হয়। 28 জানুয়ারির মধ্যে নবম ওয়েজ বোর্ডের প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিএফইউজে ও ডিইউজে নতুন তথ্যমন্ত্রী হাসান মাহমুদকে শুভেচ্ছা জানিয়েছে। সময় তথ্যমন্ত্রী একথা জানান, মন্ত্রণালয় সঠিকভাবে পরিচালনা করতে সবার সহযোগিতা চেয়েছেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, সাংবাদিকদের কল্যাণ করা তার মন্ত্রণালয়ের অন্যতম কাজ। এ সময় সাংবাদিক নেতারা 28 জানুয়ারির মধ্যে নবম ওয়েজ বোর্ডের প্রজ্ঞাপন জারির দাবি জানালে তথ্যমন্ত্রী আশ্বাস দেন। এছাড়া এই সংসদেই গণমাধ্যম কর্মী আইন পাশ করার আহ্বান জানান তারা। নবম ওয়েজ বোর্ড 28 জানুয়ারির মধ্যে গেজেট হতে হবে। তো এটি এই সময়সীমার মধ্যে করার জন্য যা যা করণীয়, আমি আজকে এখান থেকে এরপরে প্রেস ক্লাবের সাথে একটা বৈঠক আছে, তো সেখান থেকে আমি মন্ত্রণালয়ে গিয়েই এ ব্যাপারে আমি আলাপ আলোচনা করব। রাজধানীতে বসবাসের অনুপযোগী ভবন চিহ্নিত করা হচ্ছে। 1 মাস পর হালনাগাদ তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সম রেজাউল করিম। সকালে সচিবালয়ে ভূমিকম্প নিয়ে রাজুকের সঙ্গে এক পর্যালোচনার সভায় তিনি কথা বলেছেন। আবাসন ও গণপূর্ত খাতে দুর্নীতি হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী। যে সকল ইমারতগুলি বসবাস অনুপযোগী, ঝুঁকিপূর্ণ, সেই সকল ইমারতগুলি চিহ্নিত করার কাজ চলছে। পরিকল্পিত নগরী রক্ষার জন্য এ সকল বিল্ডিংকে ভেঙে ফেলার জন্য তাদেরকে তাগিদ দেব। তারা যদি ভাঙতে না চান
আমাদের নিজ উদ্যোগে আইনগতভাবে আমরা ব্যবস্থা নেব। যে দালান বেআইনিভাবে নির্মিত হয়েছে সেক্ষেত্রে আইন তার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এবং প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। দুপুরে মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ে মতবিনিময় করেন তারা। এই সময় মন্ত্রীদের কাছে শিল্প মন্ত্রণালয়ের আগের সফলতা ও চলমান প্রকল্পগুলো তুলে ধরা হয়। শিল্পমন্ত্রী সবাইকে সততার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন, একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে থাকার আহ্বান জানিয়েছেন। সবাই মিলে শিল্প খাতকে সামনের দিকে এগিয়ে নেওয়ার কথা বলেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও কর্মকর্তারা। খাদ্যমন্ত্রী ও বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী ও চালকল মালিকদের বৈঠকের পরেও স্থিতিশীল হচ্ছে না চালের বাজার। নাটোরে গত 15 দিনের ব্যবধানে বস্তা প্রতি চালের দাম বেড়েছে 200 থেকে 300 টাকা পর্যন্ত, আর পাবনায় ধরন ভেদে প্রতি কেজি চালের দাম বেড়েছে 3 থেকে 5 টাকা। চালের এমন উচ্চ দামে সংসার চালানোর খরচ বেড়েছে সাধারণ মানুষের। নাটোরের চালের মোকামে বাড়ছে চালের দাম। 2 সপ্তাহ আগে 50 কেজি ওজনের প্রতি বস্তা মোটা চাল বিক্রি হয়েছে 1500 টাকা দরে। এছাড়া মিনিকেট 2000 টাকা, বিয়ার 28-1600 টাকা এবং বিয়ার 29 বিক্রি হয় 1650 থেকে 1700 টাকা বস্তা দরে। কিন্তু গত কয়েকদিনের ব্যবধানে বস্তা প্রতি মোটা চালের দাম বেড়ে দাঁড়িয়েছে 1700 টাকা, মিনিকেট 2250 টাকা, বিয়ার 1800 টাকা আর বিয়ার 29 বিক্রি হয়েছে 1900 টাকা বস্তা দরে। বিক্রেতারা বলছেন নির্বাচনের আগে 38 টাকা কেজির মিনিকেট চালের দাম এখন 42 টাকা, আর বিয়ার 29 জাতের চাল বিক্রি হচ্ছে 33 থেকে 34 টাকা দরে। ভোটের আগে ছিল আপনার বাজার একদম, আজকে এসে দেখেছি অনেকখানি ডিফারেন্স। ভোটের পরে চাউলের কোয়ালিটি বুঝে দাম বাড়ছে। তবে ব্যবসায়ীদের এসব অভিযোগ অস্বীকার করেছেন চাল মালিক সমিতি। চাউল ব্যবসায়ীর কোনো সিন্ডিকেট না, এটা সঠিক না। এটা নির্ভর করে যার যার ব্যবসার মতো তার নির্ভর করে, এটা কোনো সিন্ডিকেট করে কেউ কিছু করতে পারে না। এদিকে নতুন বছরের শুরুতেই চালের বাজার অস্থির হয়ে ওঠায় বিপাকে পড়েছে পাবনার ক্রেতারা। বর্তমানে 50 কেজির বস্তা বিক্রি হচ্ছে মিনিকেট 2500 টাকা, 29 1700 টাকা এবং 28 2000 টাকা। অসাধু সিন্ডিকেট বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়াচ্ছে বলে মনে করেন সাধারণ ক্রেতারা। পার কেজি প্রতি মনে করেন 2 টাকা বাড়ছে, অর্থাৎ বস্তায় 100 টাকা বাড়ছে। মেলারা এই অভাবের বাজার সেটা কিনে ফেলতেছে এবং বাজারটা ফেলাই দিচ্ছে। তাদের হাতে পণ্য যাওয়ার পর পণ্যের দাম বাড়াই দিচ্ছে। তবে চালের দাম বাড়লেও প্রতিমণ ধানের দাম কমেছে 50 থেকে 70 টাকা। ফলে চাল ব্যবসায়ীরা লাভবান হলেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। 42-43 টাকা কেজি, 45 টাকা কেজি, তাহলে কৃষক বাঁচবে কিভাবে? 15 দিন আগের থেকে এই তো মনে করেন 70 টাকা মনে কমেছে। দাম নিয়ন্ত্রণে রাখার কথা বলছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক। আমাদের অধীনস্থ যে চাল কলগুলো আছে সেখানে মজুদের ব্যাপারে আমরা তদারকি করছি যেন তাদের মজুদ নির্ধারিত সীমার মধ্যেই থাকে। মাসুমা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। দর্শক, রাজধানী চালের বাজারের খবর জানবো এবারে, আর সেই খবর জানাতে মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তফা মাহবুব। মাহবুব, আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছিলাম যে কুষ্টিয়ার মিলাররা বলছেন যে সেখানে মিল গেটে আজকে 2 থেকে 3 টাকা চালের দর কমেছে। সেই প্রতিফলন আপনি রাজধানীর বাজারে দেখছেন কিনা? জি, আসলে এই মুহূর্তে আমি যে বাজারটিতে আছি, আমি সকালেও আপনাদেরকে এখান থেকেই তথ্য জানাচ্ছিলাম। সারা দিনে আসলে সকালের যে সময়টি সেখানে কিন্তু বেশ ভালো বেচা বিক্রিও হয়েছে। আর আপনি যেটি বলছেন যে মিল গেটে যে দামটি কমে সেটির প্রভাব পড়তে পড়তে কিন্তু আসলে 1-2 দিন সময় লাগে। কিন্তু আজকের যে বাজার দরটি সেটি জানার জন্য আমরা একজন ব্যবসায়ীর সঙ্গে আগে একটু কথা বলে নিতে চাই। আজকে আসলে যে গুটি স্বর্ণা, নাজির শাল অথবা মিনিকেট যে চালগুলো যেগুলো বেশি বিক্রি হয় সেগুলোর বাজার দর কত ছিল একটু আমাদেরকে বলবেন। আজকে গুটি স্বর্ণা 30 থেকে 32 টাকা, মিনিকে 48 থেকে 51 টাকা, আর 28 35 থেকে 40 টাকা। আমরা কিছুক্ষণ আগে জেনেছি যে আসলে কুষ্টিয়ায় যে মিলগুলো আছে আসলে মিল পর্যায়ে সব মিল পর্যায়ে আসলে দাম কিছুটা কমেছে। আপনারা কি সেই খবরটি পেয়েছেন বা তার কি কোনো প্রভাব আপনারা বেচা বিক্রির ক্ষেত্রে পড়ছে কিনা? যে প্রভাব পড়ছে, আগের চেয়ে এখন একটু কমতির দিকে। আজকে মিলগেটে যে ধানটি আসলে বা চালটি পাওয়া যাবে কম দামে, সেই চালটা আসলে আপনাদের এই দোকানে আসবে কবে এবং সেটি আসলে ভোক্তা পর্যায়ে কখন যায়? এটি এই 2-3 দিন সময় লাগে।
জি, আপনাকে ধন্যবাদ। জি, আসলে যেমনটি শুনছিলেন, আপনাকে একটু দেখাতে চাই আসলে চালের দোকানগুলো যদি দেখেন, এই দোকানগুলো কিন্তু কিছুক্ষণ আগেও সকালে যখন আমরা আসি তখন খুব ঠাসা ছিল, এখন কিন্তু অনেকটাই আসলে বেচা বিক্রি হচ্ছে এবং এই মজুদ কিন্তু কমে যাচ্ছে। আর যেমনটি বললেন আসলে ব্যবসায়ী যে আজকে যে দরটি কমেছে সেই দরে চাল আসলে আগামী একদিন বা দুদিন সময় লাগবে সেই দরের চাল আসতে, এবং সেই কম দামের চালটি তারা যখন হাতে পাবেন সেই কম দামের চালটি তারা বিক্রি করবেন। এর মাঝে আরেকটু জানিয়ে রাখতে চাই, গুটি সোনার যে দামটি আসলে আমাদের বিক্রেতাও বললেন 30 থেকে 32 টাকা কেজি, এটি পাইকারি দর, এবং এছাড়া মিনিকেট মাঝারি মানের যেটি সেটি 48 থেকে 51 টাকায় বিক্রি হচ্ছে, নাজির শাল বিক্রি হচ্ছে 45 থেকে 52 টাকায়, এছাড়া বিয়ার 28 35 থেকে 40 টাকায়, আর বিয়ার 29 চালটি যেটি সেটি কিন্তু কম। আর স্বাভাবিকভাবেই আমরা দেখেছি যে আসলে আজকে থেকেই কিন্তু প্রত্যেকটি চালেই মান ভেদে 1 থেকে 2 টাকা কমেছে, এবং এই মিলগেটে যে দামটি কমেছে সেই চালটি যখন রাজধানীর বাজারে ঢুকবে এই দাম আরো কমে আসবে বলে ব্যবসায়ীরা প্রত্যাশা করেন। এজি, আমরা দামটাই প্রত্যাশা করি। মাহবুব, অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাজধানীতে চালের দর বাড়ান দাম জানানোর জন্য আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী মোস্তফা মাহবুব। মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে চলে যাচ্ছি পরের খবরে। হ্যাকিং এর মাধ্যমে চুরি হওয়া 8 কোটি 10 লাখ ডলার ফেরত পাওয়ার আশা থাকলেও তা সময় সাপেক্ষ, এমনটা বলছে বাংলাদেশ ব্যাংক। চলতি মাসেই মামলা করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। অন্যদিকে সিআইডি বলছে তাদের তদন্ত প্রায় শেষ পর্যায়ে। হ্যাকিং এর ঘটনায় যে 8টি দেশের নাগরিক বা প্রতিষ্ঠান জড়িত তাদের চিহ্নিত করে পাঠানো হয়েছে নোটিশ। তার জবাব পেলেই মামলা চার্জশিট দেবে সিআইডি। 2016 সালের ফেব্রুয়ারিতে সুইফট পেমেন্ট পদ্ধতিতে হ্যাকিং করে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে রাখা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে 8 কোটি 10 লাখ ডলার হাতিয়ে নেয়। পরে শ্রীলঙ্কা এবং ম্যানিলার ব্যাংক আরবিসিতে পাঠানো হয় এই বিপুল পরিমাণ ডলার। সবশেষ ফিলিপিন্সের আর্থিক প্রতিষ্ঠান ফিলোরেমের মাধ্যমে 3টি ক্যাসিনোতে ট্রান্সফার হয়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি জড়িত ব্যক্তি এবং প্রতিষ্ঠানের তথ্য সম্পর্কে নিশ্চিত হয়েছে। আমরা চায়নার নাগরিক পেয়েছি, আমরা জাপানের নাগরিক পেয়েছি, আমরা শ্রীলঙ্কার নাগরিক পেয়েছি, আমরা রগেটরি লেটার দিয়েছি, আমরা যেসব দেশের সাথে এমএলএটি চুক্তি আছে সেই সব দেশের সাথে আমরা এমএলএ পাঠিয়েছি। আমরা এই তথ্যগুলো না আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। যত তাড়াতাড়ি এই তথ্যগুলো আসে তত তাড়াতাড়ি আমরা এই মামলার চার্জশিট করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। এই ঘটনায় বাংলাদেশ ব্যাংক এখন পর্যন্ত কোনো মামলা করেনি, যদিও আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী 3 বছরের মধ্যে মামলা করতে হয় এবং এই 3 বছরের মেয়াদ শেষ হয়ে যাবে আগামী 3 ফেব্রুয়ারি। মামলা এবং অর্থ পুনরুদ্ধার প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশের একটি প্রতিনিধি দল নিউ ইয়র্কে অবস্থান করছেন। লিগ্যাল অ্যাকশনের জন্য উই আর গেটিং রেডি। ফিলিপিনেও কিছু টাকা ফেরত পাওয়া গেছে। ফিলিপিনে আরও এখন যে ম্যানেজারের যে জেলটা হলো সেই জেলটা রিইনফোর্স করলো যে বাংলাদেশের ক্লেমটা, এবং সেটা অনেকটা প্রমাণের কাছাকাছি। এই কর্মকর্তা মনে করেন এখন পর্যন্ত সঠিক পথেই আছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের যে লিগ্যাল কাউন্সিল নিউ ইয়র্কে যাদের সাথে আলাপ হয়েছে ওরা সহ এবং ফেডারেল রিজার্ভ সিস্টেমকে আনার জন্য চেষ্টা করতেছে একটা পার্টি করে। যদি এটা আনতে পারে তাহলে বাংলাদেশের ইয়েটা আরও জোরদার হবে, যেহেতু ক্রাইমটা ফিলিপিনে হয়েছে। চুরি করা এই বিপুল অঙ্কের ডলার অবৈধ লেনদেনের জন্য গত 10 জানুয়ারি ফিলিপিন্সের ব্যাংক কর্মকর্তা দেগুইতোকে সাজা দিয়েছে ফিলিপিন্সের আদালত। রাজীব ঘোষ, ডিবিসি নিউজ, ঢাকা। নির্বাচনের প্রার্থীদের হলফনামায় মিথ্যে তথ্যের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাসকে 8 সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি ওবায়দুল হাসান ও এসএম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ এই জামিন আদেশ দেয়। 11 জাতীয় সংসদ নির্বাচনে মির্জা আব্বাস ঢাকা 8 আসন ও তার স্ত্রী আফরোজা আব্বাস ঢাকা 9 আসন থেকে বিএনপির প্রার্থী হন। নির্বাচনী হলফনামায় সম্পদের তথ্য গোপন করার অভিযোগে আব্বাস দম্পতির বিরুদ্ধে মামলা করে দুদক। আর্থিক অনিয়ম সহ নানা দুর্নীতিতে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে চট্টগ্রাম কাস্টমস হাউসের কর্মকর্তাদের বিরুদ্ধে। বিভিন্ন অভিযোগে এরই মধ্যে বেশ কয়েকজন কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও বন্ধ হচ্ছে না অনিয়ম কিংবা দুর্নীতি। এমন অবস্থায় দুর্নীতিবাজ কর্মকর্তাদের তালিকা তৈরি করে তদন্ত নেমেছে দুর্নীতি দমন কমিশন। অবৈধভাবে পণ্য খালাসে সহায়তা, নিয়মমাফিক শুল্কের পরিবর্তে কম শুল্কায়ন দেখানো ও অর্থ পাচার মামলার আলামত গায়েব সহ বিভিন্ন অভিযোগে গত কয়েক বছরে বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এনবিআর ও কাস্টমস।
সর্বশেষ গত 10 জানুয়ারি ঘুষের 6 লাখ টাকা সহ কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নাজিমউদ্দিনকে আটক করে দুদক। 2017 সালে ঢাকা উত্তর রাজস্ব সার্কেল 4-এর রাজস্ব কর্মকর্তা আব্দুল মমিন মজুমদারকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম থেকে আটক করা হয়। কাস্টমস হাউসে চেইন অফ কমান্ড নেই, তাই কর্মকর্তারা অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়ছে অভিযোগ ব্যবসায়ীদের। গত 1 বছর যাবৎ চট্টগ্রাম কাস্টমস যে নাজুক পরিস্থিতি, আমি আমার 20 বছরের কাস্টম ব্যবসায়িক জীবনে আমি এরকম নাজুক পরিস্থিতি আর দেখিনি। এর চেইন অফ কমান্ড বলতে কিছু নেই, কেউ কাউকে মানে না, কাজের সমন্বয়হীনতার অভাব, শস্যের ভিতর ভূত, আগে ভূত তাড়াতে হবে, তারপর আপনার শস্যকে বেছে নিতে হবে। তবে কাস্টমস কমিশনার জানান, দুর্নীতির সাথে জড়িত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না। দুর্নীতি ও অনিয়ম রোধে আরো কঠোর অবস্থানে যাচ্ছে কাস্টমস কর্তৃপক্ষ। কাউকে সাময়িক বরখাস্ত করা হচ্ছে, কারো বিরুদ্ধে কারণ দর্শানোটিস জারি করা হচ্ছে, কাউকে ব্যাখ্যা তলব করা হচ্ছে এবং এগুলা কিছু কিছু বিষয় তদন্তাধীন রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য হায়ার অফিসের কাছে সুপারিশ প্রেরণ করা হবে। দুদকের তালিকায় রয়েছে কাস্টমসের বেশ কয়েকজন কর্মকর্তার নাম। এসব কর্মকর্তার অভিযোগ তদন্ত হচ্ছে বলে জানান দুদক কর্মকর্তা। যদি আমাদের কাছে যেসব অভিযোগ আছে সেই অভিযোগগুলো আমরা খতিয়ে দেখব, সেখানে যদি কোনো তথ্য পাই আমরা যে অমুকে এই কর্মকর্তা বা এরা জড়িত আছে, তো আমরা সেদিকেও তাদেরকেও আমরা আইনের আওতায় নিয়ে আসব। নানা অনিয়মের কারণে 2018 সালে কাস্টমস হাউসের 7 কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। রংপুর মেডিকেলের বার্ন ইউনিটে গত 15 দিনে 4 জন মারা গেছেন, আরও 4 জনের অবস্থা আশঙ্কাজনক। আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়েছেন তারা। বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান মারুফুল ইসলাম জানিয়েছেন, গত 15 দিনে শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ 21 জন ভর্তি হন। এর মধ্যে লালমনিরহাটের 2 জন, রংপুরের মিঠাপুকুর ও বদরগঞ্জের 1 জন মারা যান। চিকিৎসাধীন 11 জনের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর। এছাড়া 2 জনকে ঢাকায় পাঠানো হয়েছে। আমরা চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছি 4 জনকে, 2 জন রেফার্ড হয়েছে। এখন এই মুহূর্তে আমাদের এই ধরনের অগ্নিদগ্ধ রোগী আছে 11 জন। যারা এই শীতের সময় গরম কাপড় পরিধান করবেন, ঘরের মাঝেই থাকার চেষ্টা করবেন এবং পারতপক্ষে আগুনের কাছে যাওয়া যাবে না। এবং আগুন এভাবে হিট নেওয়ার কোনো অর্থ হয় না যে সরাসরি আগুনের কাছে যাওয়া। ক্যাম্পাসে টাঙানো প্রতীকী নৌকা সরিয়ে ফেলাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। মুখোমুখি অবস্থানে শিক্ষক পরিষদ ও ছাত্রলীগ। এ নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করছে দুপক্ষই। গেল ডিসেম্বরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ছাত্রলীগের উদ্যোগে টানানো হয় বাঁশ ও কাপড়ের তৈরি নৌকা। কয়েকদিন আগে ওই নৌকাটি নামিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেখানে র্যাগিং বিরোধী ব্যানার ঝুলিয়ে দেয়। এর প্রতিবাদে ক্যাম্পাসে মিছিল শুরু করে ছাত্রলীগ। এই ঘটনার জন্য শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ইকবাল কবির জাহিদকে দায়ী করে সংগঠনটি। আমরা শিক্ষার্থীরা আমাদের একটা পোস্টার পছন্দ না হলে আমি প্রক্টরের সাথে আলোচনা করছি। প্রক্টর স্যার কোনো কিছু বলেনি, প্রক্টর স্যার অনুমতি দিয়ে দিছে। ইকবাল কবির জাহিদ স্যার এসে বলে আমার পোস্টার আমি টানাইছি, তার মানে নৌকাটা সেই অপসারণ করছে। আমাদের এখানে শিক্ষকরা আমাদের নিয়মিত ক্লাস নেয় না, বরং আমাদের 10টা ক্লাসের জায়গায় 2টা ক্লাস না আমাদের উপর প্রেশার চাপাই দেয়। পাল্টা কর্মসূচিতে নামে শিক্ষক সমিতিও। পুরো ঘটনাকে ষড়যন্ত্রমূলক দাবি করে ক্লাস পরীক্ষা না নেওয়ার ঘোষণা দেন শিক্ষকরা। যেখানে আমাদের নিরাপত্তা থাকবে না, আমাদের মান সম্মান থাকবে না, সেখানে আমরা কোনো রকম কাজ করব না যত সময় পর্যন্ত এটা সুষ্ঠু বিচার না হয়। কর্মকর্তা কর্মচারীরা সবাই আমাদের সাথে একসাথে থাকবে। আমাদের শিক্ষা পরিবারের যিনি প্রধান, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই দাবি যে বিশ্ববিদ্যালয় হিসেবে আমরা চালাতে চাই। এই অবস্থায় উত্তপ্ত ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়ার কথা জানান উপাচার্য। আমি একটি তদন্ত কমিটি করব, সেই তদন্ত কমিটির রিপোর্ট পাওয়া সাপেক্ষে এবং অন্যায়ের মাত্রা অনুযায়ী অবশ্যই শাস্তির ব্যবস্থা হবে। সংঘাতময় পরিস্থিতির কারণে প্রতিষ্ঠার 11 বছরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ থেকেছে একাধিকবার। বারবারই ক্ষতিগ্রস্ত হয়েছে পাঠদান কার্যক্রম। ডিবিসি নিউজ ডেস্ক। বরগুনায় মাতৃত্বকালীন ভাতা কর্মসূচিতে দুর্নীতির আশ্রয় নিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। উপকারভোগীদের অভিযোগ, ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে আতাত করে ব্যাংক হিসাব খোলার নামে হতদরিদ্র মায়েদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। দরিদ্র গর্ভবতী নারীদের সহায়তা করতে মাতৃত্বকালীন ভাতা চালু করেছে সরকারের মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর। বরগুনার বামনা উপজেলায় 4টি ইউনিয়নে 208 জন গর্ভবতী নারীকে এ কর্মসূচির আওতায় সুবিধাভোগী হিসেবে নির্বাচিত করা হয়।
সুবিধাভোগীদের প্রতি মাসে 500 টাকা করে 2 বছর মাতৃত্বকালীন ভাতা দেওয়া হবে। আর এই ভাতা পেতে সোনালী ব্যাংকের বামনা শাখায় 10 টাকার হিসাব খোলার শর্ত দেওয়া হয়। কিন্তু ভাতার কার্ডে স্বাক্ষরের নামে সুবিধাভোগীদের কাছ থেকে 200 থেকে 500 টাকা করে আদায় করার অভিযোগ উঠেছে। যে মহিলা অফিসারকর্তা সে বলে যে আমাগো আর রিয়াজ বলে যে আমাগো কাছ থেকে 200 টাকা দিতে হইবে। মহিলা অধিদপ্তর থেকে মাতৃত্বকালীন ভাতার জন্য আমাদের কাছে আসছিল, আমাদের নাম সবার তালিকা নেওয়া হয়েছে এবং ওই অফিস থেকে ব্যাংক অ্যাকাউন্টের জন্য আমাদের কাছ থেকে 200 টাকা করে টাকা নেওয়া হয়েছে। মহিলা অধিদপ্তর থেকে ভাতা দেওয়ার জন্য 200 টাকা করে আমার কাছ থেকেও নিয়েছে এবং অন্যান্য মহিলাদের কাছ থেকেও নিয়েছে। তবে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। আমি কর্মকর্তা হয়ে বলবো যে টাকা নেওয়ার জন্য আর ইয়ে করার জন্য, এটা তো আমি বলিনি। এদিকে অতিরিক্ত অর্থ আদায় বিষয়টি অস্বীকার করে টেলিফোনে এর দায় মহিলা বিষয়ক কর্মকর্তার উপরেই চাপিয়েছেন ব্যাংক ব্যবস্থাপক। মহিলা বিষয়ক যে আপা আছে এখানে, উনি বলছে যে ভাই আমার তো ফর্ম লাগবে, আর সেই ফর্মগুলি আমার কাছে চাইছে, আমি সেই ফর্মগুলি তাকে দিয়েছি। এই বিষয়ে কোনো চিঠিও পাইনি, বুঝছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। যদি এই ধরনের কোনো ঘটনা হয়ে থাকে, তদন্তপূর্বক যদি সত্যতা পাওয়া যায়, তাহলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। আইনগত ব্যবস্থা গ্রহণ বা কোনো বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অবশ্যই আমাকে এইটা লিখিত একটা ডকুমেন্ট লাগবে যে যারা তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে তাদের কাছ থেকে অভিযোগটা দরকার আমার। ডিবিসি নিউজ ডেস্ক। সিরাজগঞ্জে বিভিন্ন নদীতে জেগে ওঠা চরগুলো আবারও ফসলে ভরে উঠেছে। সদর উপজেলার ছোট পিয়ারি, মোরগ্রাম, পুঠিয়াবাড়ি সহ 8টি চরে এবার ধান, গম, ভুট্টা, কালাইয়ের পাশাপাশি নানা ধরনের ফসলের আবাদ করছেন কৃষকরা। তবে জমি অধিগ্রহণ সহ নানা জটিলতায় ফসল ঘরে তোলা নিয়ে তাদের শঙ্কায় দিন কাটছে। কয়েক বছর আগেও এই বিস্তীর্ণ ফসলি জমি ছিল যমুনার নদী গর্ভে। ভাঙন রোধে বাঁধ নির্মাণ করায় জেগে উঠেছে এই চরগুলো। কৃষকরা তাদের হারানো জমি ফিরে পেয়েই শুরু করেন চাষাবাদ। প্রথম বছর শুধুমাত্র একটি ফসল আবাদ হলেও বর্তমানে সব ধরনের ফসলই চাষাবাদ করছে তারা। গম বুনি, পেরা বুনি, ধান গাড়ি, মসুর, বাদাম, ভুট্টা ইত্যাদি জিনিস, মসুর টসুর আমরা ইত্যাদি জিনিস আবাদ করি। কালাই 1500 টাকা বিঘা খরচ হয়েছে, 10,000 টাকা বেচা গেছে। আর খেসারি আপনার বিঘায় 1000 টাকা খরচ, 5,000 টাকা বেচা গেছে। জমিতে আমরা পতিত না থাকে সেই ব্যবস্থা আমরা কৃষি বিভাগের সংস্থায় আমরা এটা করতেছি আর কি। কৃষকরা জানায় চরগুলোর বেশিরভাগ এলাকা পলি মাটিতে ভরা। যে কোনো ফসলের উৎপাদন বেশ ভালো হয়, তবে ক্ষতিপূরণ ছাড়াই জমি অধিগ্রহণ হচ্ছে এমন খবরে চরম দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। এই জমিগুলা যদি সরকার নিয়ে যায়, এগুলা তো আমরা অকর্ম হয়ে যাব। মানে জমিগুলি নিবার চাইতেছে সরকার, আমরা নিয়ে গেলে আমরা কি করে খাবো? পতিত চরগুলোকে ফসলের আওতায় আনতে স্থানীয় কৃষি বিভাগের পক্ষ থেকে দেয়া হচ্ছে নানান পরামর্শ। এই যমুনা স্তরের এই জমিগুলো পতিত ছিল, আমরা নিয়মিত কৃষককে পরামর্শ দিচ্ছি এবং এগুলো কৃষির আওতায় এনেছি। আমাদের উদ্দেশ্য এই স্তরে কোনো জায়গায় কোনো জমিতে আর পতিত না থাকবে, আমরা কৃষির আওতায় নিয়ে আসবো। সিরাজগঞ্জ জেলার 22টি ইউনিয়নের চরগুলোতে এবার ফসলের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। ডিবিসি নিউজ ডেস্ক। পার্লামেন্টে ব্রেক্সিট চুক্তি অনুমোদন না পেলে যুক্তরাজ্যে বিপর্যয় নামবে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী টেরিজা মে। বিপর্যয় ঠেকাতে পার্লামেন্ট সদস্যদের চুক্তির পক্ষে ভোট দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। সোমবার সানডে এক্সপ্রেস পত্রিকায় দেয়া এক সাক্ষাৎকারে মে এমন অনুরোধ জানিয়েছেন। কাল পার্লামেন্টে ব্রেক্সিট নিয়ে ভোট হওয়ার কথা রয়েছে। ডিসেম্বরে ভোট হওয়ার কথা থাকলেও পরাজয়ের শঙ্কায় ভোটের তারিখ পিছিয়ে দেন তিনি। বিরোধীরা ছাড়াও নিজ দলের অনেক নেতাও ব্রেক্সিট চুক্তির বিপক্ষে ভোট দেওয়ার হুমকি দেন। মঙ্গলবার চুক্তি পাশ হোক বা না হোক, 29শে মার্চ ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যকে বেরিয়ে যেতে হবে। মার্কিন সেনা প্রত্যাহারের পর সিরিয়ার কুর্দিদের উপর হামলা হলে তুরস্কের অর্থনীতি ধ্বংসের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার দুটি টুইট বার্তায় এমন হুঁশিয়ারি দেন তিনি। ট্রাম্প বলেছেন তিনি চান না কুর্দিরা তুরস্ককে উত্ত্যক্ত করুক। যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান কুর্দিদের পিপলস প্রোটেকশন ইউনিটকে সন্ত্রাসী গোষ্ঠী বিবেচনা করে তুরস্ক। গোষ্ঠীটিকে নির্মূলের শপথ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হওয়ার পর কুর্দিদের উপর তুরস্কের হামলার সম্ভাবনাকে সামনে রেখে এমন হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।
গত অক্টোবরে জাভা সাগরে বিধ্বস্ত লায়ন এয়ারলাইন্সের বিমানের ব্ল্যাক বক্সের ভয়েস রেকর্ডারের সন্ধান পাওয়ার দাবি করেছে ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ। সোমবার এক বিবৃতিতে এমন দাবি করেছে দেশটির পরিবহন ব্যবস্থাপনা বিভাগ। তবে এখনও ভয়েস রেকর্ডারটির কাছে পৌঁছাতে পারেনি তারা। এর আগে গত নভেম্বরে বিমানটির ব্ল্যাক বক্সের ডাটা রেকর্ডারটি উদ্ধার করা হয়। গত বছর 26শে অক্টোবর জাকার্তা থেকে 189 জন আরোহী নিয়ে ওড়ার 13 মিনিট পর বিমানটি জাভা সাগরে বিধ্বস্ত হয়। প্রাথমিকভাবে কারিগরি ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হলেও প্রকৃত কারণ এখনো অজ্ঞাত।